বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য একটা ভালো খবর হচ্ছে, এটা কি শুনেছো? যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ক্রেডিট হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই তোমরা যদি এখনও না করে থাকো তাহলে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো করে দেখতে হবে। কারণ আমি খবর পাচ্ছি অনেকে এই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক কিছু ভুল করছে। যাতে তোমরা সেই ভুলটা না করো সেই জন্য তোমাদের দেখো লাইভ আমি একটা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে প্রধানের নাম। ধরো প্রধানের নাম লিখলাম, ফ্যামিলির প্রধান HOFJ, ধরো রামদাস। এটা কীভাবে লিখবে না, আধার কার্ড অনুযায়ী লিখবে। ধরো এই ফ্যামিলিতে আছে, ফার্স্ট হচ্ছে ধরো রামদাস, তার স্ত্রী হচ্ছে ধরো রমা দাস, ধরো এক ছেলে, সে হচ্ছে ধরো রাজ দাস, এটা হচ্ছে ছেলে। ধরো এই হচ্ছে একটা ছোট্ট আমরা একটা উদাহরণ দেখাচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে ধরো রামদাসের পুরো নাম লেখা হলো আধার কার্ড অনুযায়ী। তার জন্ম তারিখ দিতে হবে, দিন মাস বছর ধরে। ধরো এখানে 1/1 ধরো 1960, এরকম একটা বয়স দেওয়া হলো মোটামুটি। তার মানে ধরো 40 প্লাস এই 66 বছরের বয়স। এইবারে প্রধানের HOF কি, পুরুষ মহিলা নাকি? রামদাস মানে পুরুষ, ঠিক মানবি। এবারে পরিবারের প্রধানের আধার নাম্বার। এবারে দেখবে আধারে এখানে 4টে ডিজিট থাকে, 1 2 3 4 করে এরকম আধার কার্ড দেখে টোটাল হচ্ছে এখানে 12টা, 4টে করে এরকম 12টা থাকে। ঠিক আছে, তাহলে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। ডিজিটাল যদি রেশন কার্ড থাকে তাহলে তার এখানে তোমরা আইডিটা ফিল আপ করে দেবে। এরপর পরিবারের সদস্য সংখ্যা। তাহলে এখানে মোট কত সদস্য সংখ্যা ছিল না, 3 জন। তাহলে 3, দেখো রাইট সাইডে লেখা আছে, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। দেখো 3 লেখা হয়ে গেল। এইবারে ঠিকানা, এটা কিন্তু স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস। ধরো একদম গ্রামে যদি থাকে গ্রাম লিখবে, তারপর পোস্ট লিখবে, থানা, জেলা, এরকম পুরোটা দিয়ে দেবে। পিন নাম্বারটাও দিতে ভুলো না, ওটাও দিয়ে দিও। ব্যাস, এই হয়ে গেলো আমাদের টোটাল অ্যাড্রেস। এরপর যোগাযোগের নম্বর। দেখো এখানে লেখাই আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধারের সঙ্গে যে নাম্বারটা যোগ আছে সেই নাম্বারটা দেবে। ঠিক আছে, ধরো 9830, এরকম করে আমি একটা নাম্বার জাস্ট উদাহরণ দিয়ে দিলাম। এরপর দেখো এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। তাহলে এই সদস্য সংখ্যা কীরকম ছিল না, এখানে দেখো রমা দাস, রাজদাস ছিল। ঠিক আছে, তাহলে এখানে পরিবারের প্রধানের দেখো প্রথম সদস্য সংখ্যা, সদস্য কে ছিল না, রমা দাস, রমা দাস। তার জন্ম তারিখ, তার জন্ম তারিখ যেমন ডেট আছে আধার কার্ডে, ধরো 1/1/1900 ধরো 70 দিয়ে দিলাম। ঠিক আছে, 1/1/1970। তাহলে এখানে 30 বছর আর ওইদিকে হচ্ছে 26 বছর, 56 বছর। ঠিক আছে, কারণ অন্নপূর্ণা যোজনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, 25 থেকে 60 বছরের মধ্যে। তাহলে এটা আমাদের ঠিকই আছে। এইবারে পরিবারের প্রধানের সঙ্গে, আচ্ছা লিঙ্গ, লিঙ্গ হচ্ছে কি না, মহিলা হয়ে গেল। প্রধানের সঙ্গে সম্পর্ক কি না, স্ত্রী, স্ত্রী। এইবারে দেখো এখানে ডান দিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তাহলে এটা আবেদন কার হয়, একমাত্র মেয়েদেরই হয়। তাহলে এই ক্ষেত্রে এটা হ্যাঁ হবে। আর যদি না করতে চাও তাহলে সেখানে পরিবারের প্রধান হয়ে গেল, এটা হ্যাঁতে টিক পড়ে গেল। ঠিক আছে, এইবারে এইখানে দেখো এটা হবে না, এটা পরিবারের প্রধান ওটা নয়, এই সদস্য ওয়ানটা। ঠিক আছে, এখানে দেখো দুটো হ্যাঁ আছে। পরিবারের প্রধান সে কি অন্নপূর্ণা যোজনা আবেদন করছে? সে তো আবেদন করছে না, সে তো ছেলে, তাহলে এটা কিচ্ছু হবে না, ক্রস। এইখানে সদস্য সংখ্যা হবে, সেইটা হচ্ছে হ্যাঁ। এইবারে দেখো 5 বছর বয়সের কম হলে তার আধার নাম্বার থাকলে সেখানে এনে হবে, কারণ 5 বছরের নিচে তো আধার কার্ড হয় না।
এরপর সদস্য 2 কে আছে না রাজদাস। রাজদাস পুরো ডেটা কিন্তু ফিল আপ করতে হবে, তার জন্ম তারিখ, পুরো তার জন্ম তারিখ ধরো 1, ওই রকমই একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো 1/1985, এরপরটা দিয়ে দিলাম। লিঙ্গ হচ্ছে পুরুষ, হলো। আর এ তো এটা কিছু হবে না, কারণ এ তো আর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছে না, ফর্ম ফিল আপ এইচওএফ করবে না, একমাত্র এই যে আমাদের রমা দাস সেই করবে, সেই জন্য তার নামের পাশে টিক দিয়ে দেবে। ধরো একটা পরিবারে দুজন আছে, তাহলে এখানে সদস্য 1 হলো, সদস্য 2 হলো, এরপর ধরো পরে যাবে সদস্য 3-তে আসবে, এই যে সদস্য 3 ধরো তার ডিটেলস হয়েছে, সেক্ষেত্রে তোমরা এখানে আবার এখানে টিক দিয়ে দেবে। অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি 3 জনও অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু এই পার্টিকুলার একটা ফর্মেই পুরো ডেটাগুলো চলে যাবে, ঠিক আছে, আলাদা করে আর 3টে ফর্ম ফিল আপ করতে হবে না। তাহলে এখানের পরিবারে টোটাল কতজন সদস্য ছিল? 3 জন, তার একজন এইচওএফ হয়ে গেল, তারপর সদস্য 1 সদস্য 2, তাহলে এটা আমাদের কমপ্লিট। আর আমাদের এই পেজগুলো দেখো টোটালি ব্ল্যাঙ্ক যাবে, তাহলে তোমাদের সদস্য সংখ্যা দেখে বাকিগুলো কিন্তু ব্ল্যাঙ্কই যাবে। এরপর দেখো পরিবারের প্রধান এবং পরিবারের সকলদের প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট, এটা লিখতে হবে। এইচওএফ তার ধরো ব্যাংক সাপোজ হচ্ছে এসবিআই, তার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা করে হয়তো লিখে দেবে এরকম করে টোটালটা। আইএফএসসি কোড ধরো SBIN, তারপর এরকম করে হয়, এরকম করে টোটাল আইএফএসসি কোড, এটা ভালো করে তোমাদের ব্যাংকের যে পাসবই আছে সেই পাসবই দেখে এটা ফিল আপ করবে। দেখো এখানে পরিষ্কার বলা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রদান, অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু হবে না, এই এরকম ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেইগুলোই দিতে হবে। সদস্য 1 কে ছিল না রমা দাস ছিল, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট যা আছে ধরো পিএনবি, সাপোজ আমি ভাবলাম পিএনবি, অ্যাকাউন্ট নাম্বার তার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ধরো 1 2 এরকম করে ফিল আপ করে দেবে। আইএফএসসি কোড পুরোটা কিন্তু ব্যাংকের পাসবই দেখে বা ক্যান্সেল চেক থাকলে বা চেকবুক থাকলে সেই চেকবুক থেকেই ফিল আপ করবে, তার জন্য ধরো এখানে PUNB এরকম করে থাকলো। সদস্য 2 রাজদাস ছেলে, তারও ব্যাংক অ্যাকাউন্ট তোমাকে ফিল আপ করতে হবে, ধরো তার হচ্ছে ইউকো, সাপোজ ইউকো লিখে দিলাম, অ্যাকাউন্ট নাম্বার যা হবে 2 দিয়ে ধরো কিছু একটা হলো, এরকম ফিল আপ করে দিলে। আইএফএসসি কোড UCBA এরকম করে পুরো ফিল আপ করবে। আর সদস্য 3 নেই, সদস্য 4 নেই, তাহলে এই পেজটা হয়ে গেলো। দেখো আমাদের সেকেন্ড পেজ কমপ্লিট হয়ে গেলো। নেক্সট দেখো থার্ড পেজ হচ্ছে না এইচওএফ এবং প্রাপ্তবয়স্ক সকলদের ভোটার তালিকায় যা অংশসহ লিখতে হবে। তাহলে এইচওএফ এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং তার অংশ নাম্বার, এখানে যে ধরো আমাদের BLY সাপোজ এরকম আমাদের এপিক নাম্বার আছে, সেই এপিক নাম্বারটা লিখবে এবং তার অংশ নাম্বার লিখবে। অংশ নাম্বার দেখবে এই এপিক কার্ডের উল্টো দিকে লেখা থাকে, ধরো 242 কি 252 বা 152 এরকম একটা নাম্বার থাকে, সেটাও লিখবে। এবার সদস্য 1 স্ত্রী, তার কি ছিল না ধরো BLY, ওইরকমই একটা অন্য কোনো নাম্বার হবে, হয়ে গেল। পার্ট নাম্বার একই হবে। সদস্য 2 তারও একই রকম একটা কিছু এরকম হবে এবং তার পার্ট নাম্বারটা কিন্তু সবার পার্ট নাম্বারটা সেম হয়, সাধারণত একই বিধানসভার ক্ষেত্রে তো সবাই থাকে, সেই জন্যই আর কি, ঠিক আছে। এরপর আমাদের এই 12 দেখো এখানে এই যে প্রযোজ্য শংসাপত্র, জাতিগত আর্থিক দুর্বলতা মানে তোমরা কোন কাস্টের মধ্যে বিলং করো, SC ST না OBC না জেনারেল, এটা লিখতে হবে। ধরো এটা এই ফ্যামিলিটা হচ্ছে জেনারেল, তাহলে আমাদের UR। এবারে হচ্ছে রেশন কার্ড বা খাদ্য দেখো ভর্তুকি আছে, তাহলে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ থাকে ইয়েস করলে, ধরো এর আছে হ্যাঁ দিলাম, এর এখানে না থাকলে না দেবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের যে ধরন কোনটা, AAY না PHY, ধরো সাপোজ হচ্ছে RKSY2, তাহলে এটাকে আমরা টিক দিয়ে দেবে, জাস্ট টিক দিয়ে দেবে। এবারে যে পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি হ্যাঁ তোলে তাহলে হ্যাঁ, না হলে না লিখবে। এবার হলো সম্পদ দেখো বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা এরকম ঘর রয়েছে, যদি থাকে হ্যাঁ দেবে, যদি থাকে না থাকবে না দেবে। ধরো আছে,
এটা নয় যে তুমি এইগুলো দিচ্ছ বলে তোমার অন্নপূর্ণা ভাণ্ডার হবে না, এটা কিন্তু একদমই নয়। তোমাদের এই পোর্টালে টোটাল ডিটেলসটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? গভর্নমেন্টের কাছে পোর্টালে যেন পুরোটা যায়, এখানে যেন কোনো ভুল ইনফরমেশান না যায়, এটা ভালো করে দেখবে। তারপর পারিবারিক জমির মালিকানা, যদি জমির মালিকানা থাকে তাহলে হ্যাঁ দেবে, ধরো এদের ক্ষেত্রে নেই, না দেওয়া হলো। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে দেখো রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, হলফনামা, তারিখ সময় সর্বশেষ জমি রেকর্ডের কপিটা কিন্তু এখানে জমা দিতে হবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের থার্ড পেজ। নেক্সট পেজ দেখো, পরিবারের সদস্যদের মোট জমির পরিমাণ, মোট জমি যা আছে, ধরো এখানে কিছু নেই তাহলে আমার কিছু করার দরকার নেই। এরপর যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ টিক দেবে, যদি না থাকে তাহলে না দেবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যার এখানে সংখ্যাটা কটা সংখ্যা, ধরো একটা বা দুটো বা তিনটে উল্লেখ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু WB দিয়ে যেটা হয় সেটাও লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো পরিষ্কার লেখা আছে রেজিস্ট্রেশনের নথি সর্বশেষ, আর জমির নথি ওর জন্য দিতে হবে। আর গাড়ির জন্য হলে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটাও লিখতে হবে। পরিবারের সদস্য স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ দেবে, ধরো এই পরিবারের স্বাস্থ্য বিমা নেই তাহলে না দেওয়া হলো। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা করে দেওয়া হবে। ধরো ফার্স্ট হচ্ছে HOF, সরকারি বেসরকারি যদি কিছু থাকে, তো না বলা হয়েছে তাহলে এখানে কিছু থাকবে না। এবার সদস্য 1, তারও তো যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তার সরকারি না বেসরকারি এবং তার সাম এসিওর কত প্রিমিয়ামের, বছরে কত প্রিমিয়াম দিতে হয় সেই অ্যামাউন্টটা লিখতে হবে। যদি কারো স্বাস্থ্য যদি থাকে, তো ধরো সে প্রিমিয়াম দিচ্ছে 10,000 টাকা, তাহলে এখানে লিখতে হবে প্রিমিয়ামের বয়স হচ্ছে, বিবরণ হচ্ছে জাস্ট 10,000 রুপিস, এটা লিখবে যদি হ্যাঁ হয়। আর এক্ষেত্রে না হয়েছে তাহলে এটা যাবে না কিছুই, ঠিক আছে? এই করে সদস্য 2ও তাই। তাহলে যদি যেহেতু এদের স্বাস্থ্য বিমা নেই তাহলে এখানে কিছু ব্ল্যাঙ্ক যাবে, কিছু করতে হবে না। এরপর হচ্ছে দেখো ইনকাম, আয়, পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত ট্যাক্স, ট্যাক্স এগুলো পে করে? যদি দেয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হবে, যদি না হয় তাহলে না দিলে। এবারে বলেছে প্যান কার্ড যদি থাকে, ধরো প্যান কার্ড আছে, হ্যাঁ, যদি থাকে, না থাকে না দেবে। যদি হ্যাঁ হয় তাহলে তার প্যান নাম্বার এবং উল্লেখ করতে হবে। HOF এর নাম হলো যে তার প্যান নাম্বার, HOF এর নাম যা আছে, HOF এর নাম কী ছিল না, আমাদের রামদাস, সরি এইখানটা উপরটা হবে রামদাস। প্যান নাম্বার, ধরো প্যান নাম্বার AOPG এরকম করে একটা প্যান নাম্বার থাকবে, সেটা দেবে। সদস্য ওয়ানে ছিল রমা দাস, তার ধরো প্যান নাম্বার নেই তাহলে প্যান নাম্বার দেওয়ার কিছু নেই, হলো। সদস্য 2 তা ছিল রাজ দাস, ধরো তার প্যান নাম্বার আছে, তাহলে BTC এরকম করে কিছু একটা হয়ে গেল। তাহলে যদি থাকে প্যান নাম্বার তাহলে নাম দিয়ে প্যান নাম্বার দেবে, যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। এই হয়ে গেল আমাদের পেজ 4। নেক্সট দেখো পেজ 5। এখানে দেখো কর্মসংস্থানের ধরন, মানে কী কী কাজ করে সেগুলো লিখতে হবে। পরিবারের প্রধান, ফার্স্ট HOF, কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে না বেসরকারি ক্ষেত্রে কাজ করে, কী করে, ধরো বেকার, সাপোজ এই দেখো বেকার, টিক দিয়ে দিলাম। উপযুক্ত ঘরে দেখো টিক দিতে বলেছে, ঠিক আছে? প্রয়োজনীয় নথি কিন্তু জমা দিতে হবে, যদি সরকারি চাকরি করে তাহলে তার নথি জমা দিতে বলেছে। সদস্য 1 কিছুই করে না, ধরো অন্যান্য। এবারে সদস্য 2 ছেলে, ধরো কিছু করে সাময়িক, ধরো এরকম কিছু একটা আংশিক সময়ের কর্মরত, পার্ট টাইম বিষয়টাকে জব করে, ধরো এরকম টিক দিয়ে দেবে। যেখানে হবে সেটা তোমরা এখানে দেখে টিক দিয়ে দেবে। সদস্য 3 তো এখানে নেই তাহলে এই পেজটা ব্ল্যাঙ্ক, আর কিছু করতে হবে না, 5th পেজ হয়ে গেলো। এরপর দেখো 6th পেজ, ওই একই, সদস্য সংখ্যা 4, সদস্য 5 গেল। এবারে পরিবারের শিক্ষিত সদস্যদের, অশিক্ষিত মোট সংখ্যা, শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, ধরো এখানে 2 জন, বাবা আর ছেলে, অশিক্ষিত ধরো 1 জন, তার মা। হয়েছে। পরিবারের প্রধান, শিক্ষিত, সর্বোচ্চ যোগ্যতা, ধরো এখানে মাধ্যমিক, সদস্য 1 ধরো অশিক্ষিত, তাহলে আর সর্বোচ্চ আসছিল না। সদস্য 2 ধরো শিক্ষিত, ধরো উচ্চ মাধ্যমিক, লেখা হয়ে গেল। সদস্য 3 নেই, ব্যাস এই হলো 6th পেজ। নেক্সট দেখো 7 পেজ,
কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় বা পঞ্চায়েত সংস্থার সঙ্গে যুক্ত থাকে? যদি হ্যাঁ হয় তাহলে টিক দেবে, না হলে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কত? ধরো এই সদস্য নাম্বার মানে 1, সদস্য নাম্বার 2 ছিল তো। প্রথম তো এইচওএফ বাদ দিয়ে যে রমা দাস ছিল সদস্য 1 আর রাজদাস ছিল কত? সদস্য 2। সেই সদস্য নাম্বার 1 হলে 1, 2 হলে 2 দিতে হবে। এরপর কোনো সদস্য কি পেনশনভোগী যদি হ্যাঁ হয় দেবে। এখানে ধরো পেনশন নেই। এখানে জিএসটি ট্যাক্স দেয় কি না? যদি দেয় তাহলে এখানে হ্যাঁ হবে, যদি না হয় না। বিজনেস হলে জিএসটি গুডস ট্যাক্স দিতে হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হবে। পরিবারের মোট বার্ষিক আয়, ধরো চাষবাস করে বা কিছু করে কিছুতে ইনকাম তো করতে হবে, ধরো একটা অ্যামাউন্ট দিয়ে দিলে, ধরো 2 লাখ টাকা, এইরকম 2 লাখ টাকা। এবারে সিএএ বর্তমান অবস্থা, পরিবারের এইচওএফ, ধরো সিএএ যদি আবেদন করে থাকে না, যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয়। যদি আবেদন করা হয়, হ্যাঁ হয়, তাহলে আবেদনের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা হবে সেই নাম্বারটা তোমাকে এখানে পুট করতে হবে। ঠিক আছে, সদস্য 1-এর ক্ষেত্রে একই, যদি আবেদন হয় তার নাম্বার পুট করতে হবে, যদি না হয় তাহলে প্রযোজ্য নয় করে চলে গেল। তাহলে 7 পেজ হয়ে গেল। নেক্সট দেখো 8 পেজ। এরপর হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, তারপর কেসিসি কার্ড, এইরকম কিছু আছে কি না। পরিবারের প্রধান, এখানে এরকম কোনো কিছু গভর্নমেন্ট থেকে কিছু আছে কি না। যদি পায় তাহলে হ্যাঁ দেবে, যদি না হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। দেখো পরিবারের আইডি সংখ্যা, এরকম যেই ইস্যু করা হয়েছে সেটা লিখবে। যদি কিছু না থাকে তাহলে কিচ্ছু এগুলো করার দরকার নেই। ঠিক আছে। এরপর এসআইআর, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2026-এ এসআইআর হয়েছে আমাদের পশ্চিমবাংলায়। সেই এসআইআরে যদি নাম থেকে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি সেক্ষেত্রে না থাকে তাহলে ট্রাইব্যুনাল, দেখো বিচারাধীন কেসগুলো হবে, তাহলে সেক্ষেত্রে পরিবারের প্রধান যদি হয়ে যায় তাহলে আমাদের কিছু প্রযোজ্য নয়। যদি ট্রাইব্যুনালে যায় তাহলে সেক্ষেত্রে এখানে হ্যাঁ হবে এবং সেই মামলার বিবরণটি তোমাকে এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধরো এই পরিবারের সবাই নাম এসআইআরে আছে, তাহলে এগুলো কিছু প্রযোজ্য হলো না। সদস্য 1-এর ক্ষেত্রেও একই কথা, প্রযোজ্য নয়, সদস্য 2-তেও প্রযোজ্য নয়। এবারে সামাজিক মর্যাদা নির্ভরশীল বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ। যদি ফ্যামিলিতে শিশু থাকে, ধরো তার বয়স হয়তো 5-এর নিচে বা 10-এর নিচে, এরকম কোনো শিশু থাকে, তাহলে সেক্ষেত্রে সে তার শিশুর নাম লিখবে, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং ধরন, সেই সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, যেটা হবে সেটা টিক মারবে। ঠিক আছে, এই পরিবারের কিছু নেই তাই এগুলো ফিল আপ হবে না। এবার যদি একাধিক সদস্য থাকে তাহলে এইভাবে পরপর আসবে। এইটা হলো 9 পেজ। এবার দেখো 10 পেজ, শিশুদের টিকাকরণের অবস্থা। এইবার কোনো ফ্যামিলিতে যদি শিশু থাকে, ধরো ছোট শিশু আছে, তাহলে কিন্তু সেই সদস্য ধরো হলো 1, যে তার টিকাতে হ্যাঁ টিক দেবে এবং টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেল। টিকাকরণ যদি না করা হয়ে থাকে তাহলে এখানে টিক দেবে। ঠিক আছে, তাহলে এই পরিবারের সদস্য নেই, সেই জন্য কোথাও আর কিছু করতে হবে না। তাহলে এবার হচ্ছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন? এই যে পরিবারের প্রধান ধরুন পাচ্ছে না, বা পাচ্ছে হয়তো কিষাণ ক্রেডিট কার্ডে যদি পায় তাহলে এটা ঠিক দেবে, যদি না পায় তাহলে এখানে না দেবে। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নামটা উল্লেখ করতে হবে। ধরো কিষাণ ক্রেডিট কার্ড পায় তাহলে এখানে প্রকল্পের নাম কিষাণ ক্রেডিট কার্ড লিখতে হবে। এইবারে প্রকল্পটি থেকে বেরিয়ে যেতে টিক্স বক্সে আপনি টিক করুন। মানে হচ্ছে, ধরো কিষাণ ক্রেডিট কার্ড কেউ পাচ্ছে, সে এই মুহূর্তে সে কিষাণ ক্রেডিট কার্ড, ধরো কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এরকম কিছু একটা আমি জাস্ট স্কিম দিলাম গভর্নমেন্টের। বা ধরো এই কিষাণ নিধি প্রকল্প, একটা কিষাণ নিধি প্রকল্প ছিল না, কিষাণ নিধি প্রকল্প। ঠিক আছে, ধরো এই প্রকল্প সে টাকা পেত, পরিবারের 1, এবারে সে কী হচ্ছে না, প্রত্যাহার করতে চায়, তাহলে এখানে টিক দিয়ে দেবে। তার মানে সে আর এখান থেকে সে আর টাকা নিতে চাইছে না। ঠিক আছে, এটাই হলো। আর যদি সে আরও কিছু থাকে তাহলে সেগুলো সব দেবে এখানে। ধরো পিএম কিষাণ পেত, সাপোজ সে পিএম কিষাণও পায়, পিএম কিষাণ লিখবে, লিখে তাহলে সেখানে এটা, যদি সে চায় প্রত্যাহার করবে তাহলে প্রত্যাহার হ্যাঁ করে দেবে, যদি প্রত্যাহার না করতে চায় তাহলে থাকবে, আর কিছু করতে হবে না। এইটা হলো পরিবারের প্রধান। এইবারে হচ্ছে সদস্য 1, সদস্য 2, বাকি যে আছে তাদেরও ক্ষেত্রে তাই। যদি কোনো প্রকল্প থেকে টাকা পায়, ধরো সদস্য 1 টাকা পেত, সাপোজ লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেত, কারণ মহিলা চান্স আছে এখান থেকে হয়তো টাকা পাওয়ার, ধরো লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেত। এবারে প্রকল্পটি নিজে থেকে প্রত্যাহার করতে চান, ডেফিনেটলি করতে চায়, কারণ লক্ষ্মীর ভাণ্ডার এখন আর নেই, এবার তো অন্নপূর্ণা ভাণ্ডার চলে আসছে, তাহলে এখানে সে টিক দিয়ে দেবে।
ঠিক আছে। সদস্য টু, এ তো আর কোনো কিছু পায় না, ছেলে ধরো পায় না কিছু, তাহলে কিছু করার নেই। এই হয়ে গেলো আমাদের এটা। এবার লাস্ট হচ্ছে আমাদের 12 পেজটা গেল কোথায়, এটা 11 পেজ। নেক্সট হচ্ছে 12 পেজ। 12 পেজ ওই ডেটাগুলো ফিল আপ হবে। এইবারে হচ্ছে বাদ দেওয়া হলো সম্মতি। এবার আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী এটা হচ্ছে আমি যা দিচ্ছি সেটা ঠিক, এখানে টিক দিতে হবে। এই ফর্মটি যে ডেটাগুলো ফিল আপ করা হয়েছে আপনি এটা বা তুমি এটা সম্মত দিচ্ছ, এটা টিক দেবে। হয়ে গেল। এরপর হচ্ছে এখানে একটা স্বাক্ষর দিতে হবে। কার স্বাক্ষর হবে না, ওই যে ক্যান্ডিডেট, কে ক্যান্ডিডেট ছিল HOF রামদাস, এইখানে সিগনেচার করবে। সে নিজে কিন্তু সিগনেচার করবে, মনে রাখবে স্বাক্ষর এটা নিজে সিগনেচার করতে হবে, অন্য কেউ করলে হবে না, আমিও করলে হবে না। আচ্ছা, ব্যাস এই হয়ে গেলো আমাদের এন্ড অফ দ্য ফর্ম। বোঝা গেল? দেখো আর কিছু নেই। এই ফর্মটা দেখো শুধুমাত্র লেখাই আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্যে, তাহলে এখানে তোমাকে কিছুই করতে হচ্ছে না। এখানে দেখো দ্রষ্টব্য কিছু আছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। বুঝতেই পেরেছো? ধরো তুমি কোনো কারণে কলকাতায় আছো, তুমি তোমার স্ত্রী, ধরো ছেলে মেয়েকে নিয়ে তুমি কলকাতায় আছো। তোমার দেশের বাড়ি হয়তো কোথাও একটা বাঁকুড়া বা বিন্দাপুর, কোনো তো গ্রামের বাড়ি আছে, সেখানে বাবা মা আরও হয়তো আছে। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি করে এই ফর্ম কিন্তু ফিল আপ করা যাবে না, কারণ তোমাদের রান্নাঘর হচ্ছে যেখানে খাবার খায় কারা, কলকাতায় ধরো তুমি, তোমার ওয়াইফ এবং তোমার ছেলে মেয়ে আছে, তাহলে তাদের নিয়েই এই ফর্মটা হবে। বাবা মা তারা গ্রামের বাড়ি থেকে, তাহলে তারা আলাদা যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল এই 13 পেজের ফর্ম। এইভাবে ফিল আপ করলে ডেফিনেটলি তোমাদের কোনো ভুল থাকবে না এবং টাকা খুব কুইক তোমরা চলে আসবে তোমাদের অ্যাকাউন্টে। শুনছি যেদিন ফর্ম ফিল আপ হচ্ছে 2 দিনের মধ্যেই নাকি টাকা চলে আসছে। তাই তোমরা যদি এখনও অন্নপূর্ণা ফান্ডের টাকা না পেয়ে থাকো, ফর্ম না ফিল আপ করে থাকো অফলাইনে, তাহলে ইমিডিয়েট এই 13 পৃষ্ঠার ফর্মটা কালেক্ট করবে। গ্রামে থাকলে তোমাদের এই ভিডিও থেকে হতে পারে, অঞ্চল থেকে হতে পারে, সেখান থেকে ফিল আপ করে নিয়ে ফিল আপ করবে, ফিল আপ করে নির্ভুল ফিল আপ করে এই কপিটা জমা দেবে। জমা দেওয়ার পরে তারপর তোমাদের অ্যাকাউন্টে ডেফিনেটলি টাকা চলে আসবে। তো অন্নপূর্ণা এই যে যোজনা প্রকল্পটি, যে ভারত সরকারের অধীনে আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকার চলছে, সেই পশ্চিমবঙ্গ সরকারের একটা বৃহৎ প্রকল্প। তোমরা সবাই এই প্রকল্পটি সুবিধে নাও, তাহলে তোমাদের প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 3000 টাকা করে আসবে। এবং তোমরা যদি এই ভিডিওটা লাইক করো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। থ্যাংক ইউ।